এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হুম হুম। তোকে না মানা করছি, এভাবে ওড়না ছাড়া ঘুরঘুর করবি না। হঠাৎ কাব্যের ধমকে বেশ ভয় পেল তনু। মাথাটা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল সে। বলল, সরি ভাইয়া। আর বিড়বিড় করে বলল, এমন গাউনের সাথে ওড়না না পরলেও তো হয়। দিনে দিনে কি ছোট হচ্ছিস যে এভাবে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিস? আর তোর পড়ার কি খবর? আমি আজকে মামাকে ফোন দিয়ে তোর কীর্তিকলাপ জানাচ্ছি, বলবো কালকেই যেন তোকে এসে নিয়ে যায়। আর এমন হবে না কাপু ভাইয়া, সরি। এই এক মাসে তুই কতবার এই কথা বলেছিস বল? কথা শেষ হওয়ার আগেই রিয়াদ পেছন থেকে এসে তনুর হাত ধরে ফেলল। ধরে ফেলেছি তনু, এখন তোর পালা। তনু ফিসফিস করে রিয়াদকে বলল, কি করছিস কি রিয়াদ? ছাড় আমাকে, দেখছিস না কাবু ভাইয়া রেগে আছে। রিয়াদ বেশ বিরক্ত হয়ে কাব্যর দিকে তাকালো। তনুকে ছেড়ে বিড়বিড় করতে লাগলো, এই ভাইটার জন্য একটুও মজা করা যায় না। ধুর, এমন রাগে রেগে ভাইটা আল্লাহ আমার কপালে দিল। কাব্য ধমক দিয়ে বলল, রিয়াদ, তনু না হয় গ্রাম থেকে এসেছে, বয়সের তুলনায় বুদ্ধি হয়নি, কিন্তু তুই, তোর মাথায় কি বুদ্ধির অভাব পড়েছে? তোর না কাল এক্সাম? একটু পরে পড়তে বসলে কি এমন হয় ভাইয়া? আবার মুখে মুখে কথা বলাও শিখে গেছিস? যা, এক্ষুনি গিয়ে পড়তে বসবি। আর তনু, তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস এখানে? দূর, ভালো লাগে না। সারাদিন কি পড়তে ভালো লাগে? এই কাপু ভাইয়াটা কেন যে এমন রাগী হলো? কই, রিয়াদ তেমন না, ও কত ভালো। তনু বিড়বিড় করতে করতে ফুপির রুমে চলে গেল। তনুকে দেখে ফুপি বলল, কি রে, কি এমন বিড়বিড় করছিস? ফুপি, রিয়াদ তোমার আসল ছেলে নাকি কাপু ভাইয়া? আসল ছেলে মানে কি সব বলছিস তনু? আমি কি নকল ছেলে নিয়ে ঘুরঘুর করি? তাহলে তোমার ছেলে দুটো আসল নকলের মতো বিপরীত কেন? মানে? হঠাৎ পেছন থেকে কাব্যের কথা শুনতে পেয়ে তনু দ্রুত নিজের রুমে দৌড় দিল। আম্মু, তোমাকে না বলছি আমার রুম তুমি গোছাবে না? আমি আবার কখন তোর রুমে গেলাম কাব্য? তাহলে আমার রুম কে গুছিয়েছে? আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। তনুকে দেখেছিলাম তোর রুম থেকে বের হতে, ওকে জিজ্ঞেস করে দেখ। কাব্য বেশ বিরক্ত আর রাগ নিয়ে তনুর রুমের দিকে এগোলো আর বিড়বিড় করে বলল, এই মেয়েটা এ বাড়িতে আসার পর থেকে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। রিয়াদটাও বেশি বকে যাচ্ছে। 1 মাসও হলো না এখনই এমন। নেহাত মামার কথা ফেলতে পারেনি, না হলে এই মেয়েকে কবেই বাড়ি পাঠিয়ে দিতাম। এদিকে তনু কাব্যকে আপন মনে বকে নিজের মনটাকে হালকা করে নিল। এরপর পড়ার জন্য বইটা হাতে নিতেই ফোনটা বেজে উঠল। তনু দেখে তার স্কুল ফ্রেন্ড রিশাদ ফোন দিয়েছে। রিসিভ করে বলল, হ্যালো, কেমন আছো তনু? রিশাদ, তোকে না কতবার বলেছি আমাকে তুমি করে বলবি না? আমার তোমাকে তুই করে বলতে ভালো লাগে না তনু। তুই করে বললে মনে হয় তোমাকে অপমান করছি। তোর মাথা, তুই যদি আমাকে তুই করে না বলিস তাহলে তোর সাথে আর কোনো কথা নাই। এমন করো কেন তনু? তুমি করে বললে কি সমস্যা? তুমি আমাকে তুই করে বলো, আমার কোনো সমস্যা নাই। রিশাদ, তুই কি পাক? তনু কথাটা শেষ করার আগেই কাব্য ফোনটা কেড়ে নিল। রাগে চোখগুলো জল করে উঠল। তনু বেশ ভয় পেয়ে মাথা নিচু করে রাখল। কাব্য বলল, এই তোর পড়ার নমুনা? কোচিং এ পড়তে যাস নাকি এসব করতে? পড়তে ভাইয়া। যতদিন না তোর ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট শেষ হচ্ছে ততদিন তোর ফোন আমার কাছে থাকবে। কিন্তু ভাইয়া। আমার ডায়েরি কই? কিসের ডায়েরি? তুই যেটা নিয়েছিস ওইটা। আমি তো কোনো ডায়েরি নেইনি ভাইয়া, মনে হয় রিয়াদ নিয়েছে। রিয়াদ কি তোর ছোট যে নাম ধরে বলছিস? ভাইয়া বলতে পারিস না? কাব্য তনুর ফোনটা নিয়ে বেরিয়ে গেল। তনু এবার বেশ রেগে গেল। বলল, ওনাদের বাসায় কয়দিন থাকছি বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? থাকবো না আর এ বাসায়। আমার মনে হয় কোনো প্রাইভেসি নেই, কোনো স্বাদ আহ্লাদ নেই। সব ওনার কথা মতো করতে হবে। লাগবে না আমার কোচিং, কালই চলে যাব। এর মাঝে রিয়াদ তনুর রুমে এলো গল্প করতে, কিন্তু তনুকে এমন বক বক করতে দেখে বলল, কিরে, কার সাথে কথা বলছিস তনু? রিয়াদকে দেখে তনুর কান্না পেয়ে গেল। কাঁদতে কাঁদতে বসে পড়ল ফ্লোরে। তনুকে এভাবে কাঁদতে দেখে রিয়াদ ব্যস্ত হয়ে বলল, এ কি তনু, তুই কাঁদছিস কেন?
কি হয়েছে? বল না, কি হয়েছে? তনু কাঁদতে কাঁদতে বলল, কাব্য ভাইয়া খুব পচা। ভাইয়া বুঝে আবার বকেছে? আমি কালই চলে যাবো এখান থেকে, আর থাকবো না। তুই আব্বুকে ফোন দিয়ে বল আমাকে নিয়ে যেতে। রিয়া তনুর বাহু ধরে দাঁড় করিয়ে বলল, দেখি, টাকা আমার দিকে। চলে যাবি মানে? আমরা সবাই কি পচা? না, শুধু কাব্য ভাইয়া পচা। তাহলে আমরা কি দোষ করলাম? একজনের জন্য আমাদের সবাইকে কষ্ট দিবি তনু? তনু এবার কেঁদে দিল। রিয়াদের হাত জড়িয়ে ধরে বলল, সরি রিয়াদ, আমি কোথাও যাব না। আমি তোদের সবাইকে খুব ভালোবাসি। গুড গার্ল। যা, এবার মন দিয়ে পড়তে বস। এক কাজ কর, মামার সাথে কথা বলে নে, দেখবি মন ভালো হয়ে যাবে। কিভাবে বলবো? তোর রাগী ভাইয়া আমার ফোনটা নিয়ে গিয়েছে। সো স্যাড। রিয়াদ পকেট থেকে নিজের ফোনটা বের করে তনুর দিকে এগিয়ে দিয়ে বলল, দেখ তো এই ফোনটা কেমন লাগে। সুন্দর। শিওর? নে, আজ থেকে এটা তোর। কিন্তু এটা তো তোর ফোন রিয়াদ, আমি কেন নিব? আমার মানেই তোর। বেশি কথা না বলে ধর এটা। আর হ্যাঁ, ভুলেও যেন এটা ভাইয়ার চোখে না পড়ে। তুই কত ভালো। কাব্য ভাইয়াটা কেন যে তোর মতো হলো না? ভাইয়া আমার থেকেও ভালো, আস্তে আস্তে বুঝতে পারবি। এখন যা, পড়তে বস। আবার ভাইয়া এসে গেলে মায়ের একটাও মাটিতে পড়বে না। রিয়াদ চলে গেল। তনু পড়া শেষে শাওয়ার নিল, এরপর রেডি হয়ে নিল কোচিংয়ে যাওয়ার জন্য। এই বাসা থেকে খুব বেশি দূরে না, হেঁটে গেলে 15 মিনিট আর রিকশায় গেলে 5-6 মিনিট। তনু কখনো রিকশায় যায় না। এইটুকু সময় চারপাশের প্রকৃতি আর নানান রকম মানুষ দেখতে তার ভীষণ লাগে। একজন এক এক রকম সাজ আর ড্রেস পরে থাকে, সকলের কত তারা। মাঝে মাঝে তনুর মনে হয় এরা দৌড় প্রতিযোগিতায় নেমেছে। প্রতিদিনের মতো আজকেও তনু হেঁটেই রওনা দিল। যদিও ফুপি বারে বারে বলে দেয় রিকশায় আসতে, কিন্তু সে কখনোই রিকশায় আসে না। তনু হাঁটতে লাগলো আর মনে মনে বলল, কাব্য ভাইয়ের জন্য কখনো বের হওয়া হয়নি। উনার ধারণা বাইরে ঘুরতে গেলেই আমার পড়া থেকে মন উঠে যাবে, শেষে দেখা যাবে ভার্সিটিতে চান্স তো দূরে থাক, ফেল করে বসে আছি। সো এই 15 মিনিটের 1 মিনিটও নষ্ট হতে দিতে চাই না, প্রতিটা সেকেন্ড উপভোগ করতে চাই। এই অচেনা শহরে নিজের নামে কাউকে ডাকতে শুনে বেশ অবাক হলো তনু। পেছন ঘুরে তাকাতেই নিজের চোখ দুটো রসগোল্লার মতো আকার ধারণ করেছে, যেটা তনু নিজেও বেশ বুঝতে পারল। রিশাদ তুই? ঠোঁটে এক তৃপ্তির হাসি নিয়ে তনুর দিকে এগিয়ে এলো রিশাদ। কেমন আছো তনু? ভালো, কিন্তু এখানে কিভাবে? তোমার জন্য। মানে? তোমাকে দেখি না আজ 1.5 মাস হলো, তার উপর কাল থেকে তোমার ফোনটা অফ পাচ্ছি। মনটা খুব অস্থির লাগছিল, তাই চলে এলাম। তোর মাথা কি ঠিক আছে? শুধু আমাকে দেখার জন্য এত দূর চলে এলি? আর আঙ্কেল, আঙ্কেল জানলে কি হবে ভাবতে পারছিস? কিছু হবে না, আব্বু স্বপ্ন পূরণের ইচ্ছার বাহানায় তো আসলাম। মানে? তুমি মনে হয় বেশি শক্ট হয়ে গেছো, একটু স্থির হয়ে শান্ত হও, তারপর সব খুলে বলছি। না হলে তোমার মাথায় কোনো কথাই ঢুকবে না। দূর, তোর কথা আমি শুনবই না। তোকে কতবার বলছি আমাকে তুই করে বলবি, তা না তুমি বলে পর করে দিচ্ছিস। আরে রাগ করছো কেন? এত কষ্ট করে এলাম, সব তো এই গোমরা মুখ দেখেই বিতা হয়ে যাবে। হোক, তুই করে না বললে তোর সাথে কোনো কথা নাই, যা ভাগ। তনুর কেন জানি এই জিনিসটা বেশ বিরক্ত লাগে। 5টা বছর একসাথে কাটালো, অথচ সামান্য তুই কথাতে আনতে পারলো না। তনু মনে মনে বলল, আমরা তো বেস্ট ফ্রেন্ডের মতোই, আর বেস্ট ফ্রেন্ডের মাঝে তুই ভাষাটা না আনলে কি হয়? থাক তুই, তোর সাথে আর কোনো কথা নেই। তনু বেশ রাগ নিয়ে নিজের কোচিংয়ে ঢুকে পড়ল, কিন্তু ক্লাসে কিছুতেই মন বসছে না। বারবার রিশাতের ক্লান্ত মুখটা মনে পড়ে যাচ্ছে। ঢাকা থেকে দিনাজপুর কত দূরে, এত বড় রাস্তা পার করে আসলো শুধু তনুকে দেখতে। তনু বিশ্বাসই করতে পারল না। কিরে, কি এত ভাবছিস? তোকে তো কখনো ক্লাসে অমনোযোগী হতে দেখিনি। পাশ থেকে জিনিয়ার ফিসফিসিয়ে বলা কথায় তনুর ঘোর কাটল। তনু বলল, কিছু না। ও, আজ বেশ অমনোযোগিতাতে ক্লাস শেষ করলো তনু। কোনো ম্যাথই মাথায় ঢুকলো না তনুর। মনে হলো আজ সব থেকে কঠিন ম্যাথটাই স্যার করিয়েছেন। তনু বিড়বিড় করে বলল, আজ তো আমার পড়ায় মন বসছিল না, তাহলে আজকেই কেন এত কঠিন অধ্যায়টা বুঝতে হলো? দূর। কি তখন থেকে বিড়বিড় করছিস তনু? কিছু না। তনুর মাথাটা আরো বেশি বিগড়ে গেল। কোচিং থেকে ঝট করে বেরিয়ে হাঁটতে লাগলো তনু। চারপাশে বারবার রিশাদকে খুঁজেও যখন পেল না,
তখন তনুর একটু বেশি মন খারাপ হলো। মনে মনে বলল, ইস, আমি কি বেশি করে ফেললাম? ওর যা খুশি তাই বলে ডাকুক, আমার কি সমস্যা? এত দূর থেকে আসলো বেচারা। আচ্ছা, ও কি আবার চলে গেল? তনু, নিজের নামটা শুনেই পেছন ঘুরল তনু। রিশাদকে দৌড়ে আসতে দেখে কিছুটা এগিয়ে গেল। কে রে, এখানে হাঁপাচ্ছিস কেন? তোমার জন্য। আমি তোকে দৌড়াতে বললাম কখন? জানি না, নাও এটা তোমার জন্য। রিশাদের হাতে তেঁতুলের আচার দেখে তনুর জিভায় পানি চলে আসলো, চোখে খুশির ঝলক। তনু মনে মনে বলল, ইস, কতদিন তেঁতুলের আচার খাওয়া হয়নি। তনু ছট করে রিশাদের হাত থেকে আচারটা কেড়ে নিয়ে বলল, এটা আমার জন্য? হুম। তনু লোভ সামলাতে না পেরে তখনই অনেকখানি আচার মুখে পুরে নিল। আস্তে খাও। তনু এতটাই খুশি হলো যে রিশাদের দুগাল টেনে দিয়ে বলল, তুই কত ভালো রে, আমার জন্য আচার আনতে তুই কখনোই ভুলিস না। রিশাদের দাঁত কেলিয়ে হাসতে লাগলো। তার মনে হলো এতদূর আসাটা এবার সার্থক হয়েছে। তনুর এই হাসিটা যথেষ্ট তার সব কষ্ট ভুলানোর জন্য। বাসায় না গিয়ে এসব কি হচ্ছে তনু? হঠাৎ কাব্যের ধমক খেয়ে সব তনুর হাতের আচার নিচে পড়ে গেল। দ্রুত রিশাদের গাল ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। গাড়িতে বস। তনু নিচের দিকে তাকিয়ে দ্রুত গাড়িতে বসতে গেল, কিন্তু মনে হচ্ছে হাত দুটো অবশ হয়ে গেছে। গাড়ির দরজাটা কিছুতেই খুলতে পারছে না। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে খুলতে যাবে, তখনই কাব্য ভেতর থেকে খুলে দিয়ে বলল, তোকে দিয়ে কিচ্ছু হবে না, গর্ধব একটা। তনু বেশ অসহায় চোখে কাব্যের দিকে তাকালো, কিন্তু অমন রক্তরাঙা চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না। দ্রুত ভেতরে বসে পড়ল। বাসায় ঢুকতেই কাব্যের মা, মিসেস সেলিনা বলল, কাব্য, তনু, তোরা আজ একসাথে? আম্মু, মামাকে কল দিয়ে আজকে আসতে বলো। কি রে, কি হয়েছে? হঠাৎ ভাইয়াকে আসতে বলেছিস? আসলেই জানতে পারবে। কাব্য কারুর কথায় পরোয়া না করে নিজের রুমের দিকে চলে গেল। তনুর দিকে আরেকবার চোখ রাঙাতেই ওর চোখের পানি যে গড়িয়ে গাল বেয়ে পড়তে যাচ্ছে সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারল কাব্য। সেদিকে কোনো তোয়াক্কা না করেই নিজের রুমে চলে গেল। মিসেস সেলিনা তনুর দিকে তাকিয়ে বলল, আবার কি করেছিস? ফুপির কণ্ঠ পেয়ে তনু কান্না করে দিল আর বলল, ফুপি, তুমি আব্বুকে কল দিও না, আমি এখনই যেতে চাই না। কোথায় যেতে চাস না? তনু এবার কান্না থামিয়ে বেশ রাগ নিয়েই বলল, দূর, এটাও বুঝো না? কাপু ভাইয়া আমাকে ফেরত পাঠানোর জন্যই তো আব্বুকে ডেকে পাঠাতে বললো। সে কি রে, কেন? সে তো তোমার ছেলেই জানবে। এইটা তোমার ছেলে কি করে হলো? একটা থাপ্পড় খাবি। কি করে হলো সেটা তোকে বলতে হবে। ফুপি, এই তো রাগ দেখাচ্ছিলি, আবার কাঁদছিস কেন? তোমার ছেলেকে বলো না আমি কোথাও যাব না। আমি পারবো না। ফুপি। মিসেস সেলিনা কিচেনের দিকে এগিয়ে গেলেন, তবু মন খারাপ করে সেখানে সোফায় বসে পড়ল। এখন কি হবে? তখনই কাজের মেয়ে মীরা চা নিয়ে এসে বলল, তনু আফা, একটা বুদ্ধি দিমু? এমনিতেই টেনশনে আছি, যা তো রাগাবি না। নেন এই চাটা খান, আর আমি একটা বুদ্ধি দিই, ওইটা ভাইবা দেখেন। কি বুদ্ধি? আপনার যাতে এ বাড়ি ছেড়ে যেতে না হয় ওইটা। তনু চা খেতে খেতে মীরার কথায় মনোযোগ দিয়ে শুনতে লাগলো। মীরার কথা শেষ হওয়ার আগেই কিচেনে দৌড় দিল। তনু কিচেনে গিয়ে মিসেস সেলিনাকে বলল, ফুপি মনি, তুমি কিচেন থেকে বের হও তো। কেন, দেখছিস না আমি রান্না বসাচ্ছি? উফ, তুমি কি বের হবে নাকি আমি কি চুলায় বসে পড়বো? সে কি রে, তুই কেন চুলায় বসতে যাবি? তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। তুমি এখনই বেরোবে নাকি তোমাকে কামড়াবো? মিসেস সেলিনা বেগম বেশ ঘাবড়ে গেলেন। দ্রুত সেখান থেকে পদত্যাগ করলেন। মনে মনে বললেন, তনি কি সত্যি পাগল হয়ে গেল? আমি ভাইয়াকে কি জবাব দিব? 10 মিনিট পর বেশ কিছুক্ষণ তনু হাতে একটা পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে কাব্যের রুমের সামনে। ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। এদিকে পেয়ালা গরম হওয়ায় হাতে কিছুটা ছাকা লাগছে। কাব্য শাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলের পানি মোছায় ব্যস্ত। হঠাৎই আয়নায় নজর পড়তেই পর্দার নিচ দিয়ে কারোর পা দেখা গেল। কাব্যের বুঝতে বাকি রইল না এটা কার পা। সে দ্রুত একটা টি শার্ট পরে নিল, কিন্তু এখনো তনু ওখানেই দাঁড়িয়ে আছে। দেখে চিন্তিত মনে বেডে বসে পড়ল। মনে মনে বলল,
ভিতরে আসতে চাইলে আসেন না কেন? আর না আসতে চাইলে ওখানে দাঁড়িয়ে কি করছেন? একটা পা অন্য পায়ের উপর দিয়ে বারবার নাড়াচাড়া করছে তনু। মনে হচ্ছে অস্থিরতায় ভুগছে সে। কাব্যের চোখ কেন জানি তনুর পায়ের থেকে সরাতে ইচ্ছে হলো না। অজানা এক ভালো লাগা কাজ করতে লাগলো। রিয়াদ এদিক দিয়েই যাচ্ছিল। কাব্যের রুমের সামনে তনুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে তনু, তুই এভাবে ভাইয়ের রুমের সামনে দাঁড়িয়ে আছিস কেন? আর তোর হাতে কি? এমন ভয় আর অস্থিরতার মুহূর্তে রিয়াদকে দেখে বেশ ভালো লাগলো তনুর। মনের সকল ভয় নিমেষেই উধাও হয়ে যাচ্ছে। রিয়াদের দিকে তাকিয়েই মিষ্টি একটা হাসি উপহার দিল সে। কিরে, কথা বলছিস না কেন? কেমন জানি মাংস স্মেল আসছে। তনু রিয়াদের ঠোঁট দুটো নিজের হাত দিয়ে আটকে দিল আর ফিসফিস করে বলল, আস্তে কথা বলতে পারিস না তুই? কাবু ভাইয়া তো শুনে ফেলবে। রিয়াদও এবার ফিসফিস করে বলল, কেন, শুনলে কি হবে? পরে বলবো, এখন আমাকে একটু সাহস ধার দে। ভাইয়ার রুমে যেতে আমার ভয় লাগছে। তনুর কথা শুনে রিয়াদ অট্ট হাসিতে ফেটে পড়ল। তনু দ্রুত ওর মুখটা নিজের হাত দিয়ে আটকে দিল। এবার বেশ রাগ নিয়েই বলল, তুই আমার সব প্ল্যান ভেস্তে দিবি। তোর তনু রাগলে ওর নাকের আগাটা একদম লাল টকটকে হয়ে যায়, যা রিয়াদের চোখকে ফাঁকি দিতে পারে না। তখন রিয়াদের ইচ্ছে করে সেখানে একটা কামড় বসিয়ে দিতে। রিয়াদ মনে মনে বলল, আচ্ছা, আমি যদি কামড় দেই তনু কি খুব বেশি রেগে যাবে? রেগে গেলে না হয় আবার কামড় দিব, তখন কামড় থেকে বাঁচার জন্য নিশ্চয়ই আর রাগ করবে না। ওই, তুই এমন চুপ করে গেলি কেন? তনুর কথায় রিয়াদের ঘোর কাটল। ঠোঁটে হাসি নিয়ে তনুকে পেছনে ঘুরিয়ে হাতটা ধরে টেনে কাব্যের রুমে প্রবেশ করলো দুজন। এরপর বলল, ভাইয়া দেখ তো তনু, তোর জন্য কি নিয়ে এসছে। আমার তো মনে হচ্ছে তোর পছন্দের ঝাল ঝাল কষা গরুর মাংস। আমার তো এখনই পেয়ারাটা কেড়ে নিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু ও মনে হয় তোর জন্য নিয়ে আসছে, তাই এখনো লোভ সামলিয়ে রেখে। তনুর হাতের কুনুই দিয়ে পেটে গুঁতো খেয়ে চুপ হয়ে গেল রিয়াদ। রিয়াদের কথা শুনে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো কাব্য। সে একটা ভ্রু উঁচু করে তনুর দিকে তাকাতেই বুঝতে পারলো বেশ ভয় আছে। সব সময়ের মতো এখনো মাথাটা নিচু করে রেখেছে তনু। কাব্য সামনে এগিয়ে পেয়ালার ঢাকনা উঠাতে যাবে, তখনই নজর পড়ল তনুর ডান হাতে। তোর হাতে কি হয়েছে তনু? কিছু না। কাব্যের কথায় তনুর হাতের দিকে তাকালো রিয়াদ। ভালো করে বোঝার জন্য রিয়াদ ওই জায়গায় হাত ছোঁয়াতেই ব্যথায় কুকিয়ে উঠল তনু। আর হাত থেকে পেয়ালা মেঝেতে পড়ে গিয়ে কিছু মাংস ছড়িয়ে ছিটিয়ে গেল। কাব্য অন্যদিকে ঘুরে বলল, যাকে যে কাজে মানায় তাকে সে কাজই করা উচিত। এসব করে পড়ার ফাঁকি দেওয়ার ধান্দা বন্ধ কর তনু, তাহলেই মামা খুশি হবেন। কাব্যের কথায় তনু বেশ কষ্ট পেল, চোখে পানি নিয়ে চলে এলো। তনু মনে মনে বলল, এত কষ্ট করে হাত পুড়িয়ে ওনার জন্য রান্না করলাম পড়া ফাঁকি দেওয়ার জন্য, আর কখনো কিচ্ছু করব না। কিচেনের ধারেই যাব না, দরকার হলে বইয়ের ভিতরে ঢুকে যাব। তনু বেশ রাগ নিয়ে কাব্যের রুম থেকে বেরিয়ে গেল। রিয়াদও পেছন পেছন এসে তনুর হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে গেল। তনুর হাতে জোর করে ওষুধ লাগিয়ে দিয়ে বলল, তোকে কে বলেছে নিজের হাত পুড়িয়ে রান্না করতে তনু? এখন কাচ্ছিস কেন? জ্বালা করছে। এতক্ষণ জ্বালা করেনি, এখন ওষুধ দিয়ে জ্বালা কমানোর চেষ্টা করছি, আর তোর এখনই জ্বালা করছে? আবার যদি তোকে রান্না করতে দেখছি না, একটা থাপ্পড় দিয়ে তোর রান্না করা ছুটিয়ে দেব। রিয়াদের কথা শুনে তনু খিলখিল করে হেসে দিল। আমি কি তোকে জোকস শোনালাম যে তুই এমন হাসছিস? তনু হাসতে হাসতে বলল, তুই চাইলেও কখনো কাব্য ভাইয়ার মতো রাগী হতে পারবি না রিয়াদ। তোকে জোকার জোকার লাগে। রিয়াদ তনুর মাথায় হালকা টোকা দিয়ে বলল, তাহলে কেমন থাকলে ভালো লাগে শুনি? এই যে যখন আমার সাথে খেলিস, আমাকে ঘুরতে নিয়ে যাস, ফুচকা খাওয়াস, তখন তোকে সুন্দর লাগে। তুই চাইলে আমি সবসময় তোর মনের মতো হয়ে থাকবো। আমি চাইলে কেন? এমনি। আচ্ছা তুই এটা বল, আজ হঠাৎ ভাইয়ের জন্য রান্না করতে গেলি কেন? তনুর আবার মন খারাপ হলো। মনে মনে ভাবলো, রিয়াদকে কি পুরো ঘটনা বলবো? পরে যদি ও আমাকে বকে, না থাক, কিছু বলার দরকার নেই। কিরে, কই হারালি?
ওই যে আমি ঠিক মতো পড়ি না, তো তাই কাব্য ভাইয়া বলছে আপুকে ডেকে এনে আমাকে নিয়ে যেতে বলবে, তাই একটু ঘুষ দিয়ে খুশি করতে চাইলাম। ঘুষ? ভাইয়া যদি জানতে পারে কি হবে বুঝতে পারছিস? মামার আসার অপেক্ষা করবে না, দেখবি ভাইয়া তোকে গাড়িতে বসে সোজা দিনাজপুর চলে গেছে। তাহলে এখন কি হবে? তনুর মন খারাপ দেখে রিয়াদের মনটাও খারাপ হয়ে গেল। ফুচকা খাবি? এখন? এখন গেলে কি সমস্যা? কাব্য ভাইয়া যদি জানতে পারে? তুই এত বেশি ভয় পাস কেন রে তনু? আমি থাকতে তোর মন খারাপের কোনো কারণই সৃষ্টি হতে দেব না। ভাইয়ের সাথে আমি কথা বলে নেব, তুই যত ঝট করে তৈরি হয়ে নে। ওকে। তনু লাফাতে লাফাতে রিয়াদের রুম থেকে চলে গেল। রিয়াদ তনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল, তোর ছেলে মানুষে কাটিয়ে কবে যে তুই বড় হবি রে তনু। রাত 12টা। ঘুমের মাঝে তনুর মনে হলো তার হাতে কেউ স্পর্শ করছে, তাই লাফিয়ে উঠল। চারপাশে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেল না। নিজের হাতের পোড়া অংশের দিকে তাকিয়ে রইল সে, আর মনে মনে বলল, আমি কি স্বপ্ন দেখলাম? এত রাতে কে আসবে আমার রুমে? তনু ভাবনায় ডুব দিতে না দিতেই মনে হলো দরজা দিয়ে কেউ বেরিয়ে গেল। রুম অন্ধকার হওয়ায় কিছু দেখতে পাচ্ছে না। তনুর বেশ ভয় হতে লাগলো। বিড়বিড় করে বলল, ভূত না তো? ছোটবেলায় শুনেছিলাম চুল ছিঁড়ে ঘুমালে নাকি ভূতে ধরে, তাহলে কি? তনু দ্রুত চুল খোপা করে রিয়াদের রুমে ছুটল। দরজা বন্ধ পেয়ে কয়েকবার টোকা দিতেই রিয়াদ দরজা খুলে দিল। তনু, তুই এত রাতে? আমার খুব ভয় লাগছে, তোর সাথে ঘুমাবো। কিন্তু রিয়াদের কথা শোনার প্রয়োজন না মনে করে কাঁথা জড়িয়ে বেডে শুয়ে পড়ল তনু আর বলল, এখনো ঘুমাসনি কেন? কাল এক্সাম, তাই পড়ছিলাম। তুই পড়, আমি ঘুমালাম, খুব ঘুম পাচ্ছে। রিয়াদ মুগ্ধ নয়নের তনুর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে ভাবছে, এই মায়াপরিটা আমাকে এবার ফেল করিয়েই ছাড়বে। রিয়াদ নিজেকে সামলে পড়ার মনোযোগ দিল। কিছুক্ষণ পর তনু রুমে ঘুমাতে গেল। সকালে রিয়াদ রুমে এসে ডেকে দিলে তনু নিজের রুমে চলে যায়। ফুপি আমি আসি। তনু নাস্তা করে যা। তনু জুতাটা পরতে পরতে বলল, না গো ফুপি, আজ অনেক লেট হয়ে গিয়েছে, ক্লাস মিস হয়ে যাবে। তনু ফুপির দিকে তাকিয়ে বেরিয়ে যেতে নিলেই কাব্যের সাথে ধাক্কা লাগে। কাব্য বলল, এভাবে দৌড়াচ্ছিস কেন? তুই কি দৌড় প্রতিযোগিতায় অংশ নিবি ভাবছিস? সরি ভাইয়া, দেখতে পাইনি। এভাবে চুল ছেড়ে চোখ ঢেকে রাখলে দেখবি কিভাবে? তোর কি শাকচুন্নি সাজার শখ হয়েছে? সরি। বারবার সরি না বলে চুল বেঁধে বের হ যা। তনু মন খারাপ করে রুমে চলে গেল। চুল বাঁধতে বাঁধতে বকতে লাগলো কাব্যকে, চুল ছাড়লে আমাকে শাকচুনি লাগে না, তাহলে আপনাকে বানরের মতো লাগে। কই, সিনথিয়া তো আমার চুলের কত প্রশংসা করে, আর তো কোনো সময় বললো না যে আমাকে পচা দেখায়। স্কুলে কত ছেলে আমাকে লাভ লেটার দিয়েছে, তাদের চিঠি শুরুতেই তো আমার চুল নিয়ে কয়েক লাইন লিখত। আমার চুল নিয়ে কত কবিতা লিখেছে, আর উনি বলেন কি না শাকচুন্নির মতো লাগে। আমার চোখ কানা নাকি ওনার চোখ কানা? ফুপিকে বলবো যেন ওনাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যায়, অপারেশন করে চোখ খুলে নেয়। যে চোখে সুন্দর দেখতে পারে না সে চোখ থেকে কি লাভ? এর মাঝে ফুপি এসে বলল, নাস্তা খাওয়ার সময় তোর নাই, তাহলে সাজার সময় কই পেলি? তোমার ছেলের কাছ থেকে ধার নিছি। কোন ছেলে? তোমার হাদারাম ছেলের। যাও তো সরো, তোমার ওই ছেলেকে আমি একদিন ফাঁসিতে ঝুলাবো, দেখো। কোন ছেলেকে? তনু কপাল চাপড়াতে চাপড়াতে বের হয়ে গেল আর মনে মনে বলল, ধুর, ভাল লাগে না, এত জ্বালা সইতে পারি না। তনু বেশ তাড়াতাড়ি করতে গিয়ে রাস্তায় উষ্ট্র খেয়ে পড়ে গেল। তখনই থেকে রিশাদ এসে বলে উঠল, তনু তুমি পড়ে গেলে কিভাবে? দেখি দেখি, ওঠো ওঠো। তনু বসেই বলল, রিশাদ তুই? দেখে শুনে চলতে পারো না? দেখি তো, হাতে ছিলে গেছে, খুব জ্বালা করছে তাই না? না, খুব আরাম লাগছে, শর্ত একদম ছবি নামায়। আমি আবার কি করলাম তনু? তুমি রাগ করছো কেন? তনু নিজেকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বলল, তুই এখনো বাড়িতে যাসনি রিশাদ? তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমাকে ছেড়ে মানে?
আমি কি তোকে ধরে রাখছি? আমি ওইটা বলিনি তো। তাহলে? তোমাকে ঢাকা রেখে আমার দিনাজপুর যেতে মন চাচ্ছে না। ইচ্ছে করে সবসময় তোমার আশেপাশে থাকি, তোমার মুখের ঝাঁঝালো কথাগুলো শুনি, তোমার মুখের মিষ্টি হাসি দেখি। আর এই যে তোমার চুল। খবরদার আমার চুল নিয়ে কিছু বলবি না। এমন বিচ্ছিরি চুল আমি আজই কেটে ফেলবো। চুল কাটার কথা শুনে রিশাদ বেশ আহত হলো। অস্থির হয়ে বলল, কেন তনু, তোমার বুঝি আঁচড়াতে কষ্ট হয়? চিন্তা করো না, তোমার চুল আমি আঁচড়ে দিব, শ্যাম্পু করে দিব। তুই কি দিনে দিনে বলদ হয়ে যাচ্ছিস রিশাদ? হ্যাঁ, আমি তোমার জন্য সব হতে রাজি। কথা বলতে বলতে কোচিংয়ে পৌঁছে যায় তারা। তনু রিশাদকে দেখে ক্লাসে ঢুকতে নিলে রিশাদও পিছনে পিছনে চলে আসে, আর তনু ঠিক পাশেই বসে পড়ল। তনু বেশ বিরক্ত হয়ে বলল, কি করছিস কি রিশাদ? তুই ক্লাসে কেন ঢুকছিস? ক্লাস করব তাই। ক্লাস করবি মানে? রিশাদ তনুর হাত নিজের হাতের মাঝে নিল আর হাসি হাসি মুখে তনুর দিকে তাকিয়ে বলল, আমি তোমার জন্য এখানে ভর্তি হয়েছি, এই 3টা ঘন্টা তোমার সাথে কাটাবো বলে। তুমি ক্লাস করবে আর আমি তোমাকে দেখব। তনু দ্রুত নিজের হাত সরিয়ে নিল। রিশাদের এই চেহারা তার বেশ অচেনা লাগছে। স্কুলের রিশাদ আর এই রিশাদের মাঝে কোনো মিল খুঁজে পাচ্ছে না সে। তনু মনে মনে ভাবল, ও চাইছেটা কি? রিশাদ আবার বলল, কি হলো তনু, তুমি এমন চুপ করে আছো কেন? যা পিছনের সিটে গিয়ে বস। এখানে থাকলে আমি ক্লাসে মনোযোগ দিতে পারবো না। আমি তো তোমাকে কোনো ডিস্টার্ব করব না, থাকি না প্লিজ। তুই যাবি নাকি আমি চলে যাব? রিশাদ বেশ মন খারাপ করে পিছনের সিটে গিয়ে বসে পড়ল। এদিকে কাব্য মায়ের রুমে এসে নক দিয়ে বলল, আম্মু আসবো? আয়। আমার রুমে আসার জন্য তোকে আবার জিজ্ঞেস করতে হয় নাকি? কাব্য কোনো কথা না বলে মিসেস সেলিনা চৌধুরীর কাছে গিয়ে বসল। আম্মু, তোমার কোলে একটু মাথা রাখবো। অনেকদিন হলো আমার মাথায় হাত বুলিয়ে দাও না। আমি কি খুব বড় হয়ে গেছি? নিজের ছেলের মাথা কোলে নিয়ে হাত বোলাতে বোলাতে মা বললেন, বড় হয়ে গেছিস কিনা জানি না, কিন্তু খুব দায়িত্বশীল হয়ে গেছিস, একদম তোর বাবার মতো। তোর বাবার সম্মানটা ধরে রাখার জন্য নিজের খুশিকে কবর দিয়েছিস। কাব্য একটু রেগে বলল, ধুর, লাগবে না তোমার হাত বোলানো। আমি কি বললাম আর তুমি কি বলছো? কাব্য রেগে মাথা উঠাতে গেলে মিসেস সেলিনা আবার কোলে নিয়ে বলল, মায়ের উপর রাগ দেখাচ্ছিস? তাহলে কি করব? তোমার কি অন্য কথা নাই? আচ্ছা আর বলবো না, হয়েছে? বাঁ দিকটা একটু বেশি টিপে দাও তো, মাথাটা হালকা ঝিম ধরে আছে। কাব্য, একটা কথা জিজ্ঞেস করি। তোর কি হয়েছে বলতো? তনু আসার পর থেকে দেখছি তোর রাগটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। তোকে তো এভাবে কখনো রাখতে দেখিনি। ওকে নিয়ে কি তোর কোনো সমস্যা হচ্ছে? মায়ের হাতের স্পর্শ পেয়ে বেশ আরামেই চোখ বুজে নিয়েছিল কাব্য। তার মনে হলো আজ অনেকদিন পর মায়ের ভালোবাসা পাচ্ছে। নিজের অফিসটা নিয়ে এতটা ব্যস্ত থাকতে হয় যে ঠিকমতো কথাই বলা হয় না। মায়ের আদর কিভাবে নিবে? সময়ের গতির সাথে তাল মিলিয়ে চলতে চলতে মায়ের থেকে দূরে চলে যাচ্ছে সে। কিন্তু মায়ের এমন প্রশ্নে আদরটুকুও মনে হয় নেওয়া হবে না। ঝট করে উঠে বসলো কাব্য। কি রে, কি হলো? আমার একটা মেল পাঠানোর ছিল, তোমার সাথে পরে কথা বলবো। কাব্যের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল মিসেস সেলিনা আর মনে মনে বলল, ছেলেটা দিনে দিনে কেমন যেন হয়ে যাচ্ছে। ওর বাবার মতো কাজের পিছনে ছুটে বেড়াচ্ছে। উনি তো আমাকে কখনোই বোঝেননি। ছেলেটাকে আটকাতে হবে আমার, কিন্তু কিভাবে? বেশ চিন্তিত হয়েই ড্রয়িং রুমে চলে এলেন মিসেস সেলিনা। রিয়াদ বেশ আনন্দের সাথেই খেলা দেখছে। মিসেস সেলিনা মনে মনে বললেন, একসময় এই ক্রিকেট খেলে যে কত ব্যথা নিয়ে হাজির হতো কাব্য, তখন কতই না বকাবকি করেছি। আর এখন টিভিতে দেখার সময়ও নেই তার। ওর মনে কি চলছে আমি মা হয়েও সেটা কেন বুঝতে পারছি না। রিয়াদ মাকে দেখে বলল, আম্মু, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে বসে কোম্পানি দাও না, একা দেখে মজা পাচ্ছি না। আম্মু রিয়াদের কথা শুনে সোফায় ধপ করে বসে পড়ল। আম্মুর দিকে তাকিয়ে বেশ চিন্তিত মনে হলো রিয়াদের, তাই টিভির ভলিউমটা কমিয়ে মায়ের দিকে ফিরে বলল, কি হয়েছে আম্মু? এনিথিং সিরিয়াস? তোমাকে খুব টেন্স লাগছে।
তোর ভাইয়াটাকে কিভাবে মানুষ বানাবো ওইটাই ভাবছি। দিনে দিনে ওর রোবট হয়ে যাচ্ছে। আম্মুর কথা শুনে রিয়াদ হাসতে হাসতে টিভির ভলিউমটা বাড়িয়ে খেলায় মনোযোগ দিল, যা মিসেস সেলিনাকে রাগাতে সাহায্য করলো। রিয়াদ, তোর কি মনে হয় আমি মজা করছি? না তো। তাহলে হাসছিস কেন? বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। বিকালে ড্রয়িং রুমে সবার ফিসফিস শব্দ পেয়ে বেশ বিরক্ত লাগছে কাব্যের। কি এমন বিষয় নিয়ে এমন ফুসুর ফুসুর করছে সবাই, আর আমাকেই বা কিছু বলছে না কেন? যদি আমাকে কিছু নাই বলবে তাহলে আমার সামনে এমন ফুসুর ফুসুর করার কি দরকার? ধ্যাৎ। বেশ বিরক্ত নিয়েই রুমে চলে গেল কাব্য, কিন্তু এখানে এসেও শান্তি পাচ্ছে না কাব্য। দরজার ওপাশ থেকে গুনগুন শব্দ আসছে। কাব্য এবার দরজার কাছে এসে বেশ রাগ নিয়েই বলল, আম্মু, তোমরা কি আমাকে কিছু বলবে? না তো, কই, আমি কেন তো কিছু বলতে যাব? আরে চুলে কি জানি বসিয়েছিলাম, পড়ে গেল। মিসেস সেলিনা দ্রুত সেখান থেকে পদত্যাগ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাব্য এবার রিয়াদের দিকে তাকাতে এসে বেশ নার্ভাস হয়ে গেল, বলল, আমি কিছু বলবো না ভাইয়া, এমনি তোকে দেখতে আসছিলাম। আজকে তো একটা ম্যাচ ছিল, দেখি শুরু হলো নাকি। রিয়াদও কেটে পড়ল সেখান থেকে। এবার বাকি রইল তনু। ও ভেবে পাচ্ছে না কি বলে এখান থেকে যাবে। তনুর মনে হলো নিজের পাগুলো কাঁপছে, শুধু পা না পুরো বাড়িই কাঁপছে। আজ কি ভূমিকম্প হওয়ার কথা ছিল? তনু আস্তে আস্তে বলল, আমার অনেক পড়া বাকি, চাই গিয়ে পড়তে বসি। তনু কোনো মতে কথা শেষ করে যেতে নিলেই কাব্যের ডাক, তনু দাঁড়া। তনু থমকে গেল। এবার মনে হচ্ছে একদিনে দুইবার ভূমিকম্প হচ্ছে। রিয়াদের ফুপির উপর বেশ রাগ হচ্ছে। আমি তো আসতেই চাইছিলাম না, আমাকে জোর করে ধরে নিয়ে আসছে। এখন আমাকে বাঘের কাছে রেখে সব পালালো। আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি কাব্য ভাইয়াকে আমি কতটা ভয় পাই। কি হয়েছে রে? তনু কাঁপা কাঁপা গলায় বলল, জানি না। না জানলে আম্মুর সাথে তুই কি করছিলি? কোনো সমস্যা থাকলে সেটা তো আমাকে বলতে হবে নাকি? আমি জানি তুই সব জানিস, বল কি হয়েছে? কাব্যের হালকা রুর কথাই তনু গড় গড় করে সব বলে দেয়। ফুপি আপনাকে বিয়ে করাবে বলে অনেকগুলো মেয়ের ছবি এনেছে, কিন্তু আপনাকে বলতে পারছে না, তাই সাহস দেওয়ার জন্য আমাকে আর রিয়াদকে সাথে করে নিয়ে এসেছে। তনু কথাগুলো বলেই সেখানে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দৌড়ে রিয়াদের রুমে চলে এসেছে। রিয়াদকে পড়া টেবিলে বসে থাকতে দেখে পেছন থেকে ওর গলা চেপে ধরে বলল, কুত্তা, তুই জানিস না আমি কাব্য ভাইয়াকে কতটা ভয় পাই, আর তুই আমাকে ওখানে একা ছেড়ে এলি। তোকে আজ আমি মেরেই ফেলবো। কি করছিস কি তনু? মরে যাবো তো। আমি মরে গেলে তোকে ফুচকা খাওয়াবে কে? স্যার বলছি। তোর মতো বান্দর পলার থেকে ফুচকা খাওয়া মানে ফুচকাকে অসম্মান করা। তুই যাতে আর ফুচকার নামও নিতে না পারিস সেই ব্যবস্থাটাই করছি। এসব কি বলছিস তনু? আমার থেকে ফুচকার সম্মান বেশি? তনু হাতের বাঁধনটা আরেকটু টাইট করে রিয়াদের দিকে ঝুঁকে যায়। রিয়াদ চোখ বন্ধ করে আছে। তনুর হাতের বাঁধন আগলা করতে রিয়াদ তনুকে বেড়ে ফেলে দেয়। তনুর এক হাত মুচড়ে পিঠে চেপে ধরে রাখে। কি ভেবেছিলি মরে যাচ্ছি? মায়া হচ্ছিল বুঝি? তোর জন্য মায়া কেন হবে? ছাড় আমাকে, আমি কিন্তু ফুপিকে ডাকবো। ডাক না, তাতে আমার কি? তোর পুপি হওয়ার আগে আমার মা হয়েছে, বুঝছিস? তো কি হয়েছে? ওকে, ছেড়ে দিচ্ছি। তুই আগে আমাকে তুমি করে বলতো দেখি, তোর মুখে কেমন দেখায়? কেন? আরে বল না। রিয়াদের কথায় অনেকটাই অবাক হলেও হঠাৎ করেই তনু খিলখিল করে হেসে দেয়। এই হাসিটাই যেন রিয়াদের মনে আগুন ধরিয়ে দেয়। তনু বেশিরভাগ সময়ই শব্দ করে হাসে, কিন্তু আজ অন্যরকম সুন্দর লাগছে। হাসলে যেন মুখটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। রিয়াদ পাশে বসে মুগ্ধ নয়নে তনুকে দেখছে। আজ কেন জানি মনে হলো তনু আগের সেই পিচ্চি তনু নয়, অনেকটাই বড় হয়ে গেছে। মুখটা আগের চেয়ে অনেকটাই লাবণ্যতার ছোঁয়া পেয়েছে, আর ঠোঁটের রেখাগুলো ভেসে উঠছে, যা রিয়াদকে আরো কাছে টানছে। রিয়াদের খুব করে ইচ্ছে হলো ঠোঁটে হালকা করে ছুঁয়ে দিতে। এমন সময় কাব্যের ডাক। রিয়াদ। হঠাৎ পেছন থেকে ভাইয়ার ডাক শুনে তনুর পাশ থেকে সরে নিচে দাঁড়ায় রিয়াদ। তনু হাসিটা বন্ধ করে উঠে বসেছে। ভাইয়া কিছু বলবি? ঘুমানোর আগে আমার রুমে আসিস তো।
আচ্ছা, ভেতরে এসে বস না, অনেকদিন হলো গল্প করি না। আমার কাজ আছে, ফ্রি হলে আসবো। কাব্য রুম থেকে বেরিয়ে গেল। এমন সিচুয়েশনে পড়ে যাবে বুঝতে পারেনি। মনে মনে বলল, আমারই ভুল, ভাই তো বড় হচ্ছে, এভাবে ঢোকা উচিত হয়নি, নক করা দরকার ছিল। রিয়াদের রুমে যাওয়ার পথে কাব্যকে দেখে আম্মু বলল, কাব্য, তুই এমন বিড়বিড় করে কি বলছিস? কিছু না আম্মু, তুমি কোথায় যাচ্ছ? রিয়াদের রুমে। ওর রুমে তো সব সময় যাও, এখন আমার রুমে আসো, আমার মাথায় একটু তেল দিয়ে দিবে। মিসেস সেলিনা নিজের রুম থেকে তেলের বোতল নিয়ে কাব্যের রুমে যাচ্ছে আর ভাবছে। বিয়ের কথাটা কাব্যকে কিভাবে বলবো? কাব্যের রুমে এসে মাথায় তেল দিতে লাগলো মিসেস সেলিনা। তেল দেওয়ায় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু বিয়ের কথা তুলতেই পারছে না। এমন সময় কাব্য বলে উঠল, তুমি কি আমাকে ভয় পাও আম্মু? আমি কেন ভয় পেতে যাব কাব্য? তাহলে সোজাসুজি বললেই তো হয়, আমাকে বিয়ে করাতে চাও, এত ইতস্ত করো কেন? কাব্যের কথায় তিনি তেল দেওয়া বন্ধ করে খুশি হয়ে বললেন, তার মানে তুই রাজি? সেটা কখন বললাম? তাহলে? কাব্য এবার মায়ের দিকে ঘুরে বলল, তোমার ছেলের যখন মনে হবে বউ পালার মতো যোগ্য হয়েছে, ঠিক তখনই বিয়ে করবে। তোমাকে এমন পাগলামি করতে হবে না, বেশ তো আছি। তুমি কি চাও তোমার ছেলে মরে যাক? এসব কি কথা বলছিস কাব্য? বিয়ে করলে কি কেউ মরে যায়? আর কেউ না গেলেও তোমার ছেলে যাবে। আমি কিছু জানি না, আমার ঘরে একটা মেয়ে চাই। পালক নিয়ে আসো। একটা থাপ্পড় খাবি। আমি মেয়ে মানে বউ মেয়ের কথা বলছি। তাহলে রিয়াদকে বিয়ে করিয়ে দাও। বড় ভাইকে রেখে ছোট ভাইকে বিয়ে দিলে মানুষ কি বলবে কাব্য? এখন এমন অহরহ ঘটনা ঘটছে আম্মু। এখন তুমি যাও, আমি এখন কাজ করব। তোর কোনো কাজ নেই, আমাকে ভাগানোর জন্য বলছিস? তোর কি মনে হয় আমি কিছু জানি না? আমি তোর মা হই কাব্য। কাব্য একটু জোর করেই মাকে রুম থেকে বাইরে পাঠিয়ে দেয় আর নিজের ল্যাপটপটা নিয়ে বসে পড়ে। বেশ কয়েকদিন পর, আজ অনেকদিন ধরে রিশাদের ব্যবহারে তনু অস্বস্তিতে ভুগছে। কেমন যেন পাগলামি করছে রিশাদ, কথাবার্তায় অনেক চেঞ্জ হয়েছে। তনু মনে মনে বলল, ওর তো ছোটবেলা থেকেই ডক্টর হওয়ার শখ, তাহলে আমার সাথে কোচিং করতে এসেছে কেন? ক্লাসে এসেও তো পড়ায় কোনো মনোযোগ নাই, ও চাইছেটা কি? বেশ ভাবনায় বিভোর হয়েই কোচিংয়ে যাওয়ার রাস্তায় হাঁটছে তনু। এসব ভাবনার মাঝেই কেউ একজন তার চোখ বেঁধে ফেলে, হাত টেনে গাড়িতে বসিয়ে দেয়। তনু চিৎকার করেও কারুর কণ্ঠ শুনতে পেল না। মনে মনে বলল, তাহলে কি আমি কিডন্যাপ হয়ে গেছি? ফুপির কথাগুলো কানে বাজছে, সাবধানে যাস তনু, আজকাল খারাপ মানুষের অভাব নেই, কখন কোন দুর্ঘটনায় পড়ে যা। আর কোনো কথাই কানে বাজতে পারেনি তনুর। তার আগেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সিটে। চোখে ঠান্ডা পানি পড়তেই আস্তে আস্তে চোখ খুলল তনু। ভালো করে চোখ মেলতেই কিছুটা পিছিয়ে যায় সে। রিশাদ, তুই? আমি। এখন কেমন লাগছে? মাথাটা ভন ভন করছে, মনে হয় একটা স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে কিডন্যাপ করেছে। এটা স্বপ্ন না তনু, আমি তোমাকে কিডন্যাপ করেছি। হোয়াট? তনু দ্রুত গাড়ি থেকে বাইরে এলো। তনু চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস রিশাদ? চুপ, আজ তুমি কিছু বলবে না, যা বলার আমিই বলবো। মানে? কোনো কথা বলতে না দিয়ে রিশাদ তনুর হাত ধরে পাশের বিল্ডিং এর একটা রুমে নিয়ে যায়। রুমটা অন্ধকারে ঢাকা থাকায় তনু কিছুই দেখতে পারছে না। রিশাদ, তুই কি করছিস বলবি? আমার কিন্তু এখন খুব রাগ হচ্ছে। একটু অপেক্ষা করো না তনু, প্লিজ। তনু বেশ বিরক্তি ভরা চোখের সামনে তাকাতেই হঠাৎ লাইট জ্বলে উঠল। তনুর চোখ তো ছানা বড়া হয়ে গেছে। এসব কি দেখছে ও? পুরো রুমে নিজের মতো সুন্দর ছবিগুলো দেখে তনুর মন খুশিতে ভরে যায়। সে দৌড়ে রুমের ভেতরে ঢুকে ছবিগুলোতে হাত বোলাতে থাকে। মুখে হাসি তো লেগেই আছে। উফ, এত সুন্দর আমি! রিশাদ, এই সবগুলো ছবি আমাকে দিবি বলে কি সারপ্রাইজ দিলি? আরে, এটা তো আরো বেশি কিউট হয়েছে। এটা তো আমার সেই স্কুলে যাওয়ার প্রথম দিন। দেখ দেখ, আমার মুখটা কেমন গোমরা হয়ে আছে। তনুর খুশি দেখে রিশা তো অনেক খুশি হয়েছে। তনু এত খুশি হবে ভাবতে পারেনি সে।
আমার সবগুলো ছবি চাই রিশাদ, কিন্তু আমি এগুলো কোথায় রাখবো? দিনাজপুর যেতে তো অনেক দেরি। টেনশনে কপালে ভাঁজ পড়ে তনুর। রিশা তো কপাল কুঁচকে তনুকে নিয়ে অন্য রুমে যায়। কি হলো, তুই আবার কোথায় নিয়ে যাচ্ছিস? বললাম না আজ তুমি কোনো কথা বলবে না। কিন্তু এবার তনু বেশ অবাক হয়। এই রুমের পুরোটা ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে রাখা, তার ঠিক মাঝখানে ছোট একটা টেবিলের মতো কিছু একটা দেখতে পাচ্ছে সে। তনু অনেক আগ্রহ নিয়ে সামনে এগিয়ে যেতেই দেখে টেবিলের বড় একটা লাভ শেডের কেক সাজানো, সামনে বেশ বড় আর একটা লাভ শেপ, তার ঠিক মাঝ বরাবর মিউজিক লাইট দিয়ে আই লাভ ইউ লেখা। তনু বেশ অবাক হয়ে বলল, তুই কি কাউকে প্রপোজ করতে সাজিয়েছিস রিশাদ? হুম। কি বলছিস কি? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তোর পছন্দের মেয়েটা কোথায়? তনু চারপাশে ভালো করে খুঁজে কাউকে না পেয়ে রিশাতের দিকে ঘুরতেই দেখে প্রপোজের স্টাইলে নিচে বসে আছে। কি রে, তুই এভাবে বসে আছিস কেন? রিশাত একটা লাল গোলাপ এগিয়ে দিয়ে বলল, সেই পছন্দের মেয়েটা তুমি তনু। শুধু তোমার ছবি নয়, আমার তোমাকেও চাই তনু। আই লাভ ইউ সো মাচ। আমি বাড়ি যাব। তনু, তুই এখনই আমার বাসায় দিয়ে আসবি নাকি আমি একাই চলে যাব? রিশাত তনুকে বাসায় রেখে আসলো। তনুর যাওয়ার দিকে করুণ চোখে তাকিয়ে আছে সে। দুপুরে তনু তখন থেকে পড়ার টেবিলে বসে আছে, কিন্তু পড়ায় মন বসছে না। মনে মনে বলল, রিশাত এমনটা করতে পারলো? ওকে তো আমি বেস্ট ফ্রেন্ড ভাবতাম, আর ও দূর, পড়তে একটু ভাল লাগছে না, পড়বই না আজকে। এমন সময় মিসেস সেলিনা সবাইকে খেতে ডাকলেন। খাবার টেবিলে মিসেস সেলিনা তনুর দিকে তাকিয়ে বললেন, তুই কি ভাত গুনছিস তনু? ফুপির ডাকে তনুর ধ্যান ভাঙল। আমার খেতে ভালো লাগছে না ফুপি। কেন? এমনি। তনু খাবার ছেড়ে উঠে চলে যায়। রুমে এসে আবার পড়তে বসে, কিন্তু মাথায় তো শুধু রিশাদের কথা, আজগুবি কাজগুলো ঘুরপাক খাচ্ছে। ও এমনটা কেন করলো? বেশ অস্থিরতা নিয়ে বই খাতা রেখে তনু শুয়ে পড়ে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু চোখে ঘুমের কোনো দেখা পায় না সে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই উঠে বসে তনু। বিছানার নিচ থেকে একটা ডায়েরি বের করে উপুর হয়ে শুয়ে পড়ে সে। ঠোঁটে হালকা দুষ্টুমির হাসি ফুটিয়ে ডায়েরিটার দিকে তাকিয়ে আছে তনু। এত বদরাগী লোকের এমন রোমান্টিক ডায়েরি কি করে হতে পারে? এমন ডায়েরি তনু আগে দেখেছে বলে মনে পড়ে না। ডায়েরির কাভার পেজে একটা সাদা ড্রেস পরা এক রূপসী রাজকন্যার ছবি। ড্রেসটা এত সুন্দর যে তনুর ইচ্ছে হলো এমন একটা জামা পরতে। কাভার পেজের ছবিতে সাদা ড্রেস পরা রাজকন্যাটা বেশ অভিমান নিয়ে গালে হাত দিয়ে বসে আছে, আর পাশেই একটা ছেলে তাকে যে মানানোর চেষ্টা করছে তা ভালো করেই বোঝা যাচ্ছে। তনুরও ইচ্ছে হলো এমন একটা রাজকুমার পেতে। মনটা অন্যরকম খুশিতে ভরে যায়। এর ভেতরে কি আছে? বেশ কৌতূহলী হয়েই পেজটা উল্টায় তনু। পৃষ্ঠা উল্টাতেই খুব সুন্দর করে টানা হাতে লীলাবতী লেখা দেখতে পায়। তনুর মনে হলো এই লেখাটায় ভালোবাসা আর অভিমান মিশে আছে। সে আর একটা পেজ তুলবে তার আগেই কেউ এসে ঝট করে ডায়েরিটা নিয়ে নিল। তনু বিরক্তি নিয়ে পাশে তাকাতেই দেখে কাব্য চোখ লাল করে তাকিয়ে আছে। বেশ ভয় পেয়ে যায় তনু। না বলে অন্যের জিনিস লুকিয়ে নেওয়াকেই চুরি বলে। তুই মিথ্যা বলাও শিখে গেছিস তনু। তোর কাছ থেকে আমি এটা আশা করিনি তনু। সরি ভাইয়া। সব সরি ক্ষমার যোগ্য হয় না। তোকে যেন আর কখনো আমার রুমে যেতে না দেখি, আম্মু বললেও না। বেশ গম্ভীর গলায় কথাগুলো বলে কাব্য। ডায়েরিটা নিয়ে নিজের রুমে চলে যায়। এদিকে রিয়াদ কখন থেকে ভেবে যাচ্ছে তনুকে কিভাবে নিজের মনের কথাগুলো জানাবে। চিঠি লিখে জানাবো নাকি এমনি বলে দেবো? এমনি বলে যদি বিশ্বাস না করে হেসে উড়িয়ে দেয়, ওর তো সব কিছুতে ছেলে মানুষই। এদিকে যে একজন তার প্রেমে হাবুডুবু খেতে খেতে মরে যাচ্ছে সেটা তো টেরও পায় না। আমি তো শুনেছিলাম ছেলে মানুষ যত লুকিয়ে যত দূর থেকে ভালোবাসুক না কেন, মেয়ে মানুষ অজান্তেই তা টের পেয়ে যায়। আমি তো ওর পাশের রুমের কাছ থেকে ভালোবেসে যাচ্ছি, তাও কেন বোঝে না? ওর মনে কি সেরকম ফিলিংস জাগেনি এখনো? সুন্দরী তো কম না, স্কুল কলেজে থাকতে নিশ্চয়ই হাজারটা লাভ লেটার পেয়েছে। আবার কারো প্রেমে পড়ে যায়নি তো? যদি পড়ে যায় তাহলে আমার কি হবে? ছোট হয়ে অনেক সময় নিয়েছি, আর নেওয়া যাবে না। শেষে দেখা যাবে ঠোঁট করে পালিয়ে বিয়ে করে আমার সামনে বলবে, রিয়াদ দেখ এটা আমার বর, কেমন মানিয়েছে রে, দোয়া করে দে
আমি যেন শতপুত্রের জননী হতে পারি। ছি 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 ছি, এসব আমি কি ভাবছি? সেরকম কিছু হলে তো ও আমাকে বলতোই। না, আমার আর অপেক্ষা করা যাবে না। দেখি তো, একটা চিঠি লিখে, ভালো লাগলে না হয় চিঠি দিয়ে জানাবো। এমন সময় তনু বেশ রেগে কাব্যকে বকতে বকতে আসলো রিয়াদের রুমে। এত বড় সাহস, আমাকে চোর বলে? আমি মিথ্যাবাদী, থাকবো না আর এ বাসায়। হঠাৎ তনুকে রুমে আসতে দেখে রিয়াদ লাফিয়ে ওঠে। দ্রুত তনুর কাছে ছুটে এসে বলে, আরে তুই এখন আবার রুমে? তোর এখনই আসতে হলো? ও, তার মানে তোর রুমে আসাও নিষেধ না? যা, চলে যাচ্ছি, থাকবো না আর তোদের বাসায়, কালই চলে যাব। তনু চলে যেতে নিলেই রিয়াদ টেনে বেডে বসিয়ে দেয়। তোর আবার কি হলো? আমি কখন বললাম আমার রুমে আসা নিষেধ? একটু আগেই তো বললি আমি তো চোর, মিথ্যাবাদী, তোর রুমে আসলে সবকিছু চুরি করে নিব। তনু, এসব কি বলছিস? তোর কি মাথাটা নষ্ট হয়ে গেছে? তুই কেন চোর হতে যাবি? থাকবো না আর। আমার আব্বুকে ফোন দিয়ে বল এসে আমাকে নিয়ে যেতে। একটা থাপ্পড় খাবি। তখন থেকে উল্টোপাল্টা বলে যাচ্ছিস। কি হয়েছে বলবি তো? না বললে বুঝবো কিভাবে? কে কি বলেছে? তনুর আগে ফুঁসতে ফুঁসতে বলল, কে আবার? আমার পেছনে লাগার জন্য তো এ বাড়িতে তো একজনই আছে। আমাকে না বকলে তার পেটের ভাত হজম হয় না, আমাকে কষ্ট না দিলে তার দিনটাই ভালো যায় না। কাব্য ভাইয়ের কথা বলছিস? ওই বজ্জাতটার নাম আমার সামনে নিবি না। আরে আরে, রেগে যাচ্ছিস কেন? শান্ত হ, ক্লিয়ারলি বল তো কি হয়েছে। ওই দিন ভাইয়ার রুম গোছানোর সময় একটা ডায়েরি দেখতে পেয়েছিলাম, দেখতে অনেক সুন্দর, তাই আমি রুমে এনেছিলাম। এর জন্য আমাকে চোর বলবে? তারপর ভাইয়া এসে ডায়েরির কথা জিজ্ঞেস করলে আমি ভয় পেয়ে যাই, তাই তো বলেছিলাম জানি না। আমি কি এমনি এমনি মিথ্যে বলছি বল? রিয়াদ হালকা হেসে তনুর দুগালে হাত রেখে বলল, তনু, তোর ফোন যখন ভাইয়া নিয়ে গেছিল তখন তো রাগ হয়েছিল বল? হয়েছেই তো। আমার তো ইচ্ছে করছিল ওনার ফোনটা ওনার মাথায় ভেঙে দেই। কেন রাগ হয়েছিল? রিয়াদ, রাগ করছিস কেন? বল না কেন রাগ হয়েছিল? ফোন ছাড়া আমি কারোর সাথে কথা বলতাম কিভাবে? আর ওটাতে আরো কত পার্সোনাল জিনিস ছিল, উনি কেন নেবেন? ফোন তো মানুষের পার্সোনাল জিনিস। এই তো সব বুঝে গেছিস। এবার বলতো, মানুষ কেন ডায়েরি ব্যবহার করে? কেউ কেউ নিজের গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখে, আবার কেউ বা অন্যকে না বলা কথাগুলো লিখে রাখে, কেউ বা নিজের স্মৃতি চাপা দিয়ে রাখে। তাহলে তার সেই জিনিসটা যদি হারিয়ে যায় বা কেউ নিয়ে যায়, তাহলে তার কেমন লাগা উচিত? কিন্তু আমি তো... আগে আমার কথাটা বোঝার চেষ্টা কর, তারপর তোর কথা শুনবো। প্রথমে ভাইয়া ভেবেছিল জিনিসটা হারিয়ে গেছে, তারপর যখন তোর কাছে দেখলো তখন কি রাগ করাটা স্বাভাবিক না? তার উপর তোকে জিজ্ঞেস করার পর বলেছিস তুই মিথ্যে বলেছিস। এবার বল, ভাইয়ের রাগ করাটা স্বাভাবিক ছিল নাকি? সরি রিয়াদ, আমি বুঝতে পারিনি। এই তো লক্ষ্মী মেয়ে, সবসময় এমন থাকবি। আর ভাইয়ের কাছ থেকে মন থেকে মাপ চেয়ে নিবি, কেমন? তনু ঠোঁট প্রসারিত করে রিয়াদের গাল টেনে দিয়ে বলল, তুই কত ভালো, সবকিছু বুঝিস, আর আমাকেও কত সুন্দর করে বোঝাস। এই জন্যই তোকে এত ভালোবাসি। তনুর মুখে ভালোবাসি কথা শুনে রিয়াদের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। মনে মনে, তার মানে তনুও আমাকে ভালোবাসে। রিয়াদ, তোর হাতে ওটা কি? কিছু না তো। রিয়াদ তার লেখা ক্ষুদ্রাংশ চিঠিটা পেছনে লুকিয়ে দেয়। বেশ অস্বস্তিতে পড়ে গেল সে। রিয়াদ নিজেকে মনে মনে বকা দিতে লাগলো। গাধার মতো এটা নিয়ে তনুর সামনে আসতে হলো। ও যেমন মেয়ে, না দেখে ছাড়বে নাকি? আমি স্পষ্ট একটা কাগজ দেখতে পেলাম, তুই লুকাচ্ছিস কেন? কি ওটাতে? আরে কিছু নেই। কি দেখতে কি রেখেছিস? আমার পড়া আছে, তুইও যা, পড়তে যা, না হলে ভাইয়া বকবে। তোকে এত কিছু ভাবতে হবে না, আগে দেখা কি ওটা। রিয়াদ, দেখা না। তনু রিয়াদের কাছ থেকে কাগজটা নেওয়ার চেষ্টা করতে লাগলো। বলল, গল্পটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে জানাবেন, তাহলেই পরবর্তী পার্ট নিয়ে হাজির হব। ধন্যবাদ। সবশেষে ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি আপনি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।